অবকাঠামো, সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ দেখে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বিদেশিরা। বিনিয়োগ সম্মেলনে আসা চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা জানান, অবকাঠামোর পাশাপাশি দক্ষ জনশক্তির উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। জহিরুল ইসলামের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে শুরু হয়েছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। এই সফরে অংশ নিয়েছে চীন, কোরিয়া, জাপান সহ 40টি দেশের 60 জন। তারা কারখানার কার্যক্রম ও পরিদর্শন কাজের অগ্রগতির খোঁজখবর নেন। দুপুরে পরিদর্শন করেন মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। New support we are getting nowadays to revive our operation in the country here. তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কী অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কী। এই সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তব চিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হয়, যা দেখে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনে আসা প্রতিনিধিরা। একই সাথে নতুন বিনিয়োগে দক্ষ জনশক্তির উপরও জোর দেন তারা। Especially both unskilled labor and skilled labor is extremely shortage here in Bangladesh. বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে আসতেছে তারা ওয়ান স্টপ সলিউশন চায় যে কোনো একটা জায়গা থেকে। If you can bring more investments, something like these plans is going to be the model for the future of the economic development in here. We look forward to opportunities in the future that might not have been there in the past. And as far as those details, we don't really have them right now. সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ দেয়া হবে। সুযোগ সুবিধা নিশ্চিত করে বাড়ানো হবে বিনিয়োগ। আমাদের দিক থেকে এই সাপোর্টটা গভর্নমেন্টের পুরোদমেই আছে যে যেন আমরা লেবারদেরকে ট্রেন করে তাদেরকে ওয়ার্ক ফোর্স হিসাবে বিবেচনা করতে পারি। অর্থনৈতিক হাব বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হাব যদি হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা যায়, এখানে আপনার তখন বিদেশি বিনিয়োগকারীরা আসবে, দেশি বিনিয়োগও আকৃষ্ট হবে এবং এখানে প্রচুর কর্মসংস্থানও হবে। এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনাময় 5টি সেক্টরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইলে বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরে উৎসাহিত করা হচ্ছে। অবকাঠামো এবং বিনিয়োগের জন্য পর্যাপ্ত সেবা এখানে পাওয়া যাওয়ায় আগামী দিনেও বিনিয়োগকারীরা এখানে আকৃষ্ট হবেন বিনিয়োগ করতে, এই প্রত্যাশা সরকারের সংশ্লিষ্টদের। কোরিয়ান ইপিজেড থেকে প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। আজ নারায়ণগঞ্জের 2500-এ জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানকার ফ্যাক্টরি মালিকদের সঙ্গে কথা বলে কী ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা বুঝে তাদের বিনিয়োগের জন্য কতটুকু সুযোগ সুবিধা রয়েছে তা দেখবেন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, বিদেশি বিনিয়োগকারীরা কখন নাগাদ 2500 পরিদর্শনে আসবেন? আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। তিশা, 2500-এর যে জাপানিজ ইকোনমিক জোন আছে সেটি গতকালকে যেমন মিরেশ্বরায় বা অন্য আরেকটি যে কোরিয়ান ইপিজেড সেখানে যে বিদেশি বিনিয়োগকারীরা গিয়েছিলেন, তারাও আজকে জাপানিজ নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত যে ইকোনমিক জোন, জাপানিজ ইকোনমিক জোনে তারা পরিদর্শনে যাবেন। মূলত হচ্ছে ব্যবসা বিনিয়োগ করবার জন্য একটি যে জায়গা লাগে এবং সেই জায়গাটা যে ওয়ান স্টপ সার্ভিস, যেটা আমাদের ইতিপূর্বের প্রতিবেদনে বারবার বলেছে আমরা বা একটু আগে আমাদের প্রতিবেদনে দেখলাম, সেই বিনিয়োগকারীরা এখানে যেন তার বিনিয়োগটাকে নিরাপদ করতে পারে এবং ঝঞ্ঝামুক্তভাবে সে এখানে বিনিয়োগ করবার জন্য যে সমস্ত উদ্যোগ দরকার, সেটা আসলে আমাদের দেশের ইকোনমিক জোনগুলোই সবচেয়ে ভালো বিদেশি বিনিয়োগকারীদের জন্য। তার অংশ হিসাবে আজকে 8:30টার সময় তারা 8:20-এ যদিও তারা ঢাকা থেকে রওনা দেবে, আশা করছি যে 9টা থেকে 9:15 বা 9:30টার মধ্যে তারা পৌঁছে যাবে। এই যে বিনিয়োগকারী যে টিমটি যাবে সেখানে সব মিলে 45 জন দেশি বিদেশি বিনিয়োগকারী যাবেন। তার মধ্যে 25 জন আছেন যারা একেবারেই বিদেশি
বিদেশি এবং তার মধ্যে কয়েকজন আছে আবার প্রবাসী বাংলাদেশি যারা বড় ব্যবসায়ী সেই দেশে, তারাও বাংলাদেশের নিজ দেশে বিনিয়োগ করতে চায়। সব মিলিয়ে এরকম 45 জনের একটি বিদেশি এবং দেশি বিনিয়োগকারীর প্রতিনিধি দল, তারা কিন্তু এই জাপানিজ ইকোনমিক জোনে যাবেন। এখানে বলে রাখা ভালো, হয়তো আপনারা ভাবছেন যে বিদেশি বিনিয়োগকারীদের সাথে দেশীয় বিনিয়োগকারীদের এই যে ট্যুরটা কেন, কারণ হচ্ছে কোনো বিদেশি বিনিয়োগকারীরাই সরাসরি যেমন বিনিয়োগ করেন, তার পাশাপাশি কিন্তু তারা এমন না যে তারা দেশীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে করে না, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার। বড় বড় সব দেশের সব কোম্পানি একটা জয়েন্ট ভেঞ্চার করে অথবা তাদের সাথে একটা আধা আধি শেয়ার করার মধ্য দিয়ে কিন্তু কোম্পানি স্থাপন করে। সেই কোম্পানি স্থাপনের জন্য যে প্রাথমিক বাংলাদেশের যে কাজগুলো, সেই পার্টটা এই দিকের জন্য দেশীয় বিনিয়োগকারীরা করতে পারেন, সেই জন্য কিন্তু তারা এই ধরনের যৌথ বিনিয়োগে যেয়ে থাকেন। আবার ইকোনমিক জোনগুলোতে যে বিনিয়োগ হয়ে থাকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ডিরেক্ট বিদেশি কোম্পানিগুলো কারখানা করছে। আর নতুন যে বাস্তবতা, বৈশ্বিক অর্থনৈতিক যে একটা মন্দার সংখ্যা তৈরি হয়েছে, যেটা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ, পৃথিবীর প্রায় সব দেশে তারা বড় বড় অর্থনীতির উপরে যে শুল্ক আরোপ করেছে, এ কারণে দেখা যাচ্ছে যে নতুন করে আছে পণ্য কিনতে গেলে যে চড়া মূল্য দিতে হবে, সেই জন্য এখন কোম্পানিগুলো লোকেশন শিফট করছে। অর্থাৎ আগে যারা চীনে পণ্য বানাতো তারা এখন তাদের মজুরি বেড়ে যাওয়ার জন্য বাংলাদেশের মতো এই সমস্ত জায়গায় তারা আসছে বা ভিয়েতনামে যাচ্ছে। হংকংয়ের কোম্পানিগুলো পেরে উঠছে না তার মজুরি দিয়ে, তারা কিন্তু এরকম বিভিন্ন দেশগুলোতে সোর্সিং করছে বা সেখানে গিয়ে বিনিয়োগ করছে। বাংলাদেশেও সেরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে সেটিকে এগিয়ে নেওয়ার অংশ হিসাবে আজকের কিন্তু এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, এবং পরিদর্শন শেষে আমরা কথা বলবো তাদের সাথে। তৃষা। সুশান্ত, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, থাকবেন, এ বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আপনার থেকে এই বিষয়ে আরো আপডেট জানবো। আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এই সময়ে জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুতদারি রোধে কাজ করবে সরকার। এবছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় 80% বেশি আহরিত হয় এদেশের নদ নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। এবার দেশের ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উদযাপন করা হবে। বিগত 2023-24 অর্থ বছরে দেশে 5,29,000 টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 11%। দর্শক, জাটকা সংরক্ষণ সপ্তাহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জাটকা সংরক্ষণ সম্পর্কে জেলেরা কতটা সচেতন রয়েছে? নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ মাছ ধরছে কিনা, এই বিষয়ে কি জানেন আপনি? আপনি যেমনটি বলছিলেন, আসলে আজ 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই এক সপ্তাহ কিন্তু জাটকা সপ্তাহ পালন করবে সরকার। তবে এই ধারাবাহিকতায় আজ থেকে 7 দিন ভোলার, মেঘনা, তেঁতুলিয়া ও সাগর, মোহনা সকল নদ নদীতে ঝাটকা সংরক্ষণ শিকারের উপর বিশেষ নজর দিবেন প্রশাসন। তবে কেউ যেন কোনো রকমের ঝাটকা নিধন করতে না পারে সেই দিকে কঠোর অবস্থানে সরকার। এছাড়া অবৈধ জাল তৈরি, অবৈধ পরিবহন ও মজুতদারের রোধে কাজ করবে প্রশাসন। তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিন্তু ওই সরকার এই কার্যক্রম নিয়েছেন। তবে এবারে ঝাটকা সংরক্ষণের প্রতিপাদ্য যে নির্ধারণ করা হয়েছে, সেটা জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জালে। তবে এই প্রতিপাদ্যকে লক্ষ্য করি কিন্তু ভোলাতে কিন্তু যে ঝাটকার যে 10 ইঞ্চি বা তা 25 সেন্টিমিটারের ছোট আকারের যে ইলিশ ধরা নিষেধ করেছেন সরকার। এছাড়া ইলিশের পোনা ঝাটকা যেন নিরাপদে বাড়তে পারে সেই লক্ষ্যে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত ভোলার 190 কিলোমিটার এলাকায় কিন্তু সকল ধরনের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা করেছেন সরকার। কিন্তু এই অভিযান কিন্তু এখনো ভোলার 190 কিলোমিটার অভিযান চললেও এখন আবার নতুন করে 1 সপ্তাহ অভিযান ঝাটকার অভিযান দেওয়াতে ভোলার যে 190 কিলোমিটার বাইরে যেসব নদীগুলো রয়েছে, বিশেষ করে সাগর, মোহনা এবং তেঁতুলিয়া এবং মেঘনার যে অভয় আশ্রমের যে বাইরে যে নদীগুলো রয়েছে,
সেই নদীগুলোর উপরে কিন্তু বিশেষ নজর দিয়েছেন এই এক সপ্তাহ যেন ঝাটকা যেন না পারে। তো আমরা সকাল থেকে কিন্তু এখানে দেখেছি যে আমি এই মুহূর্তে রয়েছি ভোলার তুলাতুলি নদী ঘাটে। সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো জেলেকে নদীতে দেখতে পাইনি, তারা মানে কেউ নদীতে নামেনি। তবে দুই একজন জেলে অসাধু জেলে রয়েছে, তারা কিন্তু যাচ্ছে নদীতে। তবে ঝাটকা এখন আমাদের ধরছে এরকম কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আপনি জানেন যে সরকার এই সময় প্রায় এই যে 2 মাস ভোলাতে যে অভিযান দিয়েছে, এই 2 মাসে কিন্তু ভোলায় প্রায় 3 লক্ষাধিক জেলে কিন্তু বেকার হয়ে গিয়েছে। এতে করে কিন্তু তাদের জন্য যে 40 কেজি করে যে বিজেপির যে চাল দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আসলে তারা পুরোপুরি পাচ্ছেন না। তবে আমরা এখানে জেলের সাথে কথা বলছি, জেলেরা আমাদেরকে বলেছেন তারা যে 2 মাসের অভিযান তারা মানছেন, এমন এই ঝাটকা এখন যে বড় হবে সেই বড় হওয়ার অপেক্ষায় তারা দিন গুনছেন। তারা অভিযানের শেষে তারা নদীতে নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কামরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থেকেই শুরু হয়েছে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ। এই বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী কামরুল ইসলামের কাছ থেকে। যাচ্ছি পরের সংবাদে। গাজাবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়েছে সারা দেশের মানুষ। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানের পাশাপাশি মুসলিম বিশ্বের নীরবতায় নিন্দা জানানো হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মহানগরীর সাহেববাজার বড় মসজিদ থেকে বের হওয়া এই মিছিলে অংশ নেন কয়েকশো মানুষ। মিছিল শেষে সাহেববাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত হয় সমাবেশ। রংপুরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। জামালপুরেও গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে হয় বিক্ষোভ সমাবেশ। মেহেরপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইসলামী দলগুলো অংশ নেয়। পিরোজপুরেও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। আমি পিরোজপুরবাসী সহ সারা বাংলাদেশের মুসলমানদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যে সমস্ত ইসরায়েলি পণ্য রয়েছে, যে সমস্ত ইসরায়েলের আপনার খাদ্য সামগ্রী রয়েছে, সমস্তগুলোকে বয়কট করতে হবে। হবিগঞ্জেও কুশপুত্তলিকা দাহ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। টাউন হল এলাকায় হবিগঞ্জের সর্বস্তরের জনগণ ব্যানারে একত্র হয়ে প্রতিবাদ জানায়। নোয়াখালীর চৌমুহনীতে সাধারণ ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাজাবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১। সিলেট ও কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। সিলেট ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসি, বাটা ও ইউনিমার্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনার পর ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কক্সবাজারের 5টি রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়েছে। সোমবার জোহরের নামাজের পর সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি মিছিল শহীদ মিনার ও বন্দর বাজারের দিকে আসতে থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতা মহানগরের মীর বক্স টোলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর চালায়। এরপর আম্বরখানা এলাকায় ইউনিমার্ট ও দরগা গেট এলাকায় বাটার শোরুম ভাঙচুর করে তারা। পরে জিন্দাবাজার এলাকায় বাটার শোরুমেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ জনতা। এ সময় ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লঙ্কা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়েছে।
খুলনা নগরের ময়লাপোতা মোড়ে কেএফসি ফুড কোর্ট ও শিববাড়ি মোড়ে বাতা শোরুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ তৌহিদি জনতা। বিকেলে নগরের শিববাড়ি মোড়ে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সমাবেশের শেষে আলাদাভাবে এই দুটি প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ সময় তারা ইসরায়েলের পণ্য বয়কট করার নানা স্লোগান দেয়। গত 5 মাস ধরে জামিন না পাওয়ায় নিজেকে বৈষম্যের শিকার বলে দাবি করেছেন হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ব্যারিস্টার সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। সেখানে নিজের জামিনে শুনানি করেন ব্যারিস্টার সুমন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তিনি 5 মাস ধরে জামিন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এবছর ঈদ আয়োজন ছিল না জুলাই আন্দোলনে শহীদ চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভর পরিবারে। শঙ্করচন্দ্র ইউনিয়নে তাদের বাড়িতে খুশির ঈদে ছিল শোকের মাতম। শুভর কবরের পাশে অঝরে কেঁদেছেন মা বাবা। পরিবারের একমাত্র আয়ের মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘরে ঈদের খুশির দিনে শোকের মেঘ ছিল শাহরিয়ার শুভর বাড়িতে। ছিল না ঈদের আয়োজন। শোকে কাতর বাবা মা সারাদিন অঝরে কেঁদেছেন। গেলবারের ঈদে যে বাড়ি হাসি খুশিতে ভরা ছিল সেই বাড়ি এখন শোকে ভরা। সুপছন্দের কোনো খাবার রান্না হয়নি এবার। কেউ পরেনি নতুন পোশাক। তার কবরের পাশেই কেটেছে সবার ঈদের দিন। কি লাগবে দই মিষ্টি এনে আমাদের দিত। একসাথে নামাজ পড়তে গেলে এবার আমার কান্দার পরে সব কিছু হইলো। ছেলেটা নামাজ পড়তে গেলে আমার চোখের পানি পেয়ে গেল। ঈদ চলে যায় হওয়ার দরকার হয়ে গেল, কিন্তু শুভ নেই। বিদায় যে অন্তরে যে 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 আমরা যে তার আত্মার সাথে আত্মা মিলিয়ে যে গত যেবারে ঈদ করেছি সেটা ঠিক করতে পারতাম না। 27 বছর বয়সী শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত 19 জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলেন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুভকে ছাড়া এক পা চলতেও পারি না, আমার ফিরতেও পারি না। শুভ ছিল আমাদের মাথার বট গাছ। আমাদের যে ছায়াটা চলে গেছে আজ, আমরা কখনোই তাকে ভুলতে পারবো না। সেই ঈদে আসলে অনেক মা বাবার ডাকাডাকি করতে, একসাথে ভাত খাইতাম, অনেক কিছুই মনে পড়ে। এখন তো তাকে পাই না। 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয় শুভ, আর নিজেরও রয়েছে স্ত্রী ও পুত্র। অসহায় এ পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। তার স্মৃতির সম্মানে নির্মাণ হয়েছে শহীদ শুভ চত্বর ও স্মৃতিফলক। 2024-এর ছাত্র জনতার বিপ্লবের অগ্রগতির সৈনিক ছিল আমাদের এলাকার গর্ব। এভাবে শহীদ শাহরিয়ার মতন কোনো মায়ের বুক আর না খালি হয়, কোনো স্বৈর শাসক যেন আমাদের মাথার উপরে আর কখনো চেপে না বসে। এই মারা যাওয়াতে এই পরিবারটার অগ্রণীয় ক্ষতি হয়েছে, কারণ এই ছেলেটার উপার্জনের মাধ্যম দিয়েই এই পরিবারটা চলত। আজকে তার পরিবারের ক্ষতি কিন্তু আমরা কেউ পুষিয়ে দিতে পারবো না। শুভর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে পরিবারটির, তা হয়তো পূরণ হবার নয়। তাই সবসময় তাদের পাশে থাকার আবেদন এলাকাবাসীর। মনিরা কাজুরি, ৭১। কিশোরগঞ্জের ভৈরবে জমি বিরোধের জেরে ছোট 2 ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই মিজানের মৃত্যু হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি জানান, ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নের চরের কান্দা এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল সেনবাড়ির মতি মিয়ার 4 ছেলের। এরই জেরে সোমবার সকালে 2 ভাই রোমান ও রিপন বাড়িতে চৌষাগার স্থাপন করাকে কেন্দ্র করে ঝগড়ায় জড়ায়। এ সময় বড় ভাই মিজান তাদের ঝগড়া থামাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজান পেশায় পাদুকা ব্যবসায়ী ছিলেন। ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। স্বামী বলছেন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রিয়া বেগম, আর রিয়ার পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন তারা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীর ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণ গড়া গ্রামে গৃহবধূ রিয়া বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার স্বামী মাহফুজুর রহমান সজলকে।
ঘটনার পরপরই রিয়ার শ্বশুরবাড়িতে ছুটে আসেন তার স্বজনরা। তাদের দাবি, স্বামীর সাথে মনোমালিন্য চলছিল রিয়ার, আর এরই জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুনছি যে সে মারা গেছে, আর এই জায়গায় সে শুনতেছি যে তার মারি গলা ঝুলাইতেছে, পরে নামাইয়ে তারে মাথায় ভাই গেলতেছে, তেল ঢলতেছে। দুজনে মনোমালিন্য হয়েছে, এর মার সাথে মনোমালিন্য হওয়ার পর একবার দেয় বলতেছে যে আমি গেছে বাথরুমে, আসলে যে সে গলা দিয়ে মারা গেছে। তাহলে 2-5 মিনিট ধরে একেবারে মানে পরিকল্পিত একবারে হত্যাকাণ্ড এটা। বললাম যে মারা গেল কিভাবে, বলে যে গলায় ধরে নি, গলায় ধরে নিয়ে নামাই থেকে জানি, প্রথম পর্যায়ে বলছেন নামাই থেকে জানি, পরে বলতেছেন নামাই থেকে যায়নি, আপনারা কইছিলেন মারা গেলে এরকম নামাই থেকে তাও জানান না। তবে আটক সজলের বাবা জানান, স্বামীর সাথে মনোমালিন্যের কারণেই আত্মহত্যা করেছে রিয়া। উনি ঘরে ঢুকছে, আমার ছেলে ঘরে ঢুকে ওই বারান্দার পশ্চিমে থাকে, এই বারান্দার পশ্চিমে ওইখানে যাইয়া দরজায় গুলি ধাক্কা দিয়েছে, দরজা টান দিলে আঁকিয়ে যা, আবার ধাক্কা দিলি সব ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখা যায় তলায় মেশিনে। নিহত রিয়া বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, আর আটক সজলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন গৃহবধূ রিয়া বেগমের স্বজনেরা। হাসান আহমেদ, ৭১। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে সাইজউদ্দিন নামে একজন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর মধ্যে দলীয় আধিপত্য, মাছখাট, মেঘনার চর এবং কাঁচাবাজার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চলছিল। এই দ্বন্দ্ব সোমবার সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষের রূপ নেয়। বিকেলে কবিরাজের ভাই মেহেদি কবিরাজের নেতৃত্বে একটি দল বাজারের নতুন ব্রিজের পাশ থেকে শামীম গাজীর পক্ষ প্রবাস ফেরত সাইজউদ্দিন ও আবু খানকে তুলে নিয়ে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইজউদ্দিনকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। কুষ্টিয়ার কুমারখালীতে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। এলাকাবাসী জানান, কাদের শেখ নামের ওই ব্যক্তির স্ত্রী শনিবার ৬ বছরের শিশুটিকে পেঁয়াজ কাটতে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় কাদের বিশ্বাস তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্না করলে অভিযুক্ত হুমকি দিয়ে ছেড়ে দেয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে রোববার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে জানিয়েছে পুলিশ। দর্শক, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে বাংলাদেশ নৌবাহিনী। সকালে নেভাল বার্ড থেকে নৌবাহিনীর প্রধানের উপস্থিতিতে বাণৌজ সমুদ্র অভিযান চট্টগ্রাম ছেড়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ত্রাণবাহী জাহাজ কখন বাংলাদেশ ছেড়ে যাবে, আর এই ত্রাণের মধ্যে কি কি রয়েছে? দিশা, আপনি জানেন যে গত ২৮শে মার্চ মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প আছে এবং সেই ভূমিকম্পে প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ইতিমধ্যে প্রায় ৩,০০০-এর উপর মানুষ আসলে সেখানে মারা গেছেন এবং ৫,০০০-এর উপর মানুষ নিখোঁজ আছেন, আহত আছেন অনেকেই। তো এই মানবিক বিপর্যয়ের পরপরই কিন্তু আসলে বাংলাদেশ সরকার ১ এপ্রিল প্রথম একটি টিম পাঠিয়েছে সেখানে উদ্ধার কাজ চালানোর জন্য সশস্ত্র বাহিনী সদস্যদেরকে দিয়ে, এবং আজকে তৃতীয় দফা নৌবাহিনীর পক্ষ থেকে ১২০ টন ত্রাণ নিয়ে আসলে যাওয়া হচ্ছে এই মায়ানমারের উদ্দেশ্যে। সেটি আসলে ঘন্টাখানেক পরেই এই জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামী ১১ এপ্রিল সেটি ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হোসেন তিনি এসেছেন এবং এখান থেকে যে ত্রাণ যাচ্ছে সেটি আসলে তিনি তদারক করছেন। তো মূলত ওখানে আসলে যেহেতু
ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্পের কারণে আসলে যে পরিমাণ ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ওখানে এই সময়ে কিন্তু আসলে প্রচুর পরিমাণ তাঁবুর দরকার। তো যেটি জাতিসংঘ বলছিল। তো এই নৌবাহিনীর এখানে 120 টন তারা ত্রাণ পাঠাচ্ছে মায়ানমারে। তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, পানি, ওষুধ এবং জীবাণুনাশক জিনিসপত্র রয়েছে। তো এই বিষয়, এই ত্রাণগুলো নিয়ে আজকেই ছেড়ে যাবে এবং এখানে এই নৌবাহিনী প্রধান তিনি বলছিলেন যে আসলে বাংলাদেশ সবসময় তার আশেপাশে যে প্রতিবেশী আছে, সেই প্রতিবেশীরা যখন আসলে কোনো ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়ে, তখন আসলে বাংলাদেশ সবসময় তাদের পাশে দাঁড়ায়। এর আগেও আপনি জানেন যে 2023 সালে যখন ঘূর্ণিঝড় মোখা আক্রমণ করেছিল, তখনও কিন্তু মিয়ানমারের পাশে বাংলাদেশ সাহায্য সহযোগিতা নিয়ে গেছে। এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু সেখানে সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল এবং ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যদের একটি অগ্রবর্তী টিম কিন্তু ওখানে গেছে, যারা আসলে উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং অনেকে আসলে তারা চিকিৎসাও প্রদান করছেন। তো এই আজকে এই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান এই 120 টন ত্রাণ নিয়ে তারা সেখানে যাবে এবং তারা সেই সহযোগিতা নিয়ে যাবে। প্রয়োজন হলে বলছি যে রাজীব, আপনি আছেন, থাকুন সেখানে, আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আরো জানবো আপনার কাছ থেকে এই বিষয়ে। যাচ্ছি পরের সংবাদে। পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালির মানুষের ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি দীর্ঘদিনেও। সেখানে এখনো কোনো সরকারি হাসপাতাল নেই একজন MBBS ডাক্তার। একটু মানসম্মত চিকিৎসা পেতে উত্তাল আগুনমুখী নদী পাড়ি দিয়ে যেতে হয় পাশের উপজেলায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে গেছে। কামরুল হাসানের প্রতিবেদন। চারপাশে পানি, মাঝখানে জীবন, কিন্তু সেই জীবনের জন্যে সবচেয়ে দরকারি মৌলিক অধিকার চিকিৎসা, তা আজও নেই এই দ্বীপে। নেই কোনো হাসপাতাল, নেই একজন সরকারি MBBS ডাক্তারও। এখানে স্বাস্থ্য সমস্যার আমরা দীর্ঘদিন যাবৎ ভুগতেছি। আসলে এই আধুনিক যুগে এসে আমাদের একটি মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য চিকিৎসার যে অধিকার, সেই অধিকারটা আমরা সঠিকভাবে পাচ্ছি না। আমাদের রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল না থাকার কারণে আমরা ভোগান্তিতে আছি। এই শহরবাসী মানুষ বিভিন্ন দুর্যোগের সাথে মোকাবিলা করতেছি। আমার রোগী অসুস্থ অনেকদিন ধরে, রাঙ্গাবালীতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই। এখানে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস। তাদের চিকিৎসা সেবা পেতে হলে পার হতে হয় ভয়াল আগুনমুখা নদী। রোগীর ট্রিটমেন্টে যা যায় তার চাইতে বেশি যায় যানবাহন খরচ। রোগী যাওয়ার কত রোগী, অনেক রোগী দেখা যায় ডেলিভারি কেসে মারা যায়। রাঙ্গাবালীতে যদি একটা হসপিটাল হয় তাহলে সুযোগ সুবিধা ভালো হয়। আমরা গরিব মানুষ, আমাকে তো টাকা পয়সা নাই, আমাকে হাসপাতালের দরকার। একটি উপজেলা সদরে গর্ভবতী নারীদের সিজার করার মতো কোনো ব্যবস্থা নেই। মুমূর্ষু যে কোনো রোগীকে নদী পাড়ি দিয়ে নিতে হয় পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা, জেলা সদর পটুয়াখালী কিংবা বিভাগীয় শহর বরিশালে। নৌ যোগাযোগ সারাদিন থাকলেও সন্ধ্যার পর তাও বন্ধ, আর বৈরী আবহাওয়া থাকলে দিনেও বন্ধ। তখন প্রকৃতি আর গ্রাম্য ডাক্তার ও হেকিম কবিরাজি ভরসা। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানেও কোনো রকম চিকিৎসা হয়, কোনো ভালো চিকিৎসা সেখানে হয় না, প্রাথমিক চিকিৎসা হয়। পটুয়াখালী জেলার সাথে একদম ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই রাঙ্গাবালী উপজেলা। এইখানে আপনার কোনো MBBS ডাক্তার নাই এবং সরকারি কোনো হসপিটাল নেই। উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, 1টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং 12টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক থাকলেও কোথাও একজন MBBS ডাক্তার নেই। এসব স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি সহ প্রাথমিক চিকিৎসা ছাড়া আধুনিক চিকিৎসা সেবা মেলে না। এখানে সব ধরনের চিকিৎসা আমরা দিতে পারি না। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা FWCতে কিংবা কমিউনিটি ক্লিনিকে এই জাতীয় চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হয় না। 2012 সালে রাঙ্গাবালী উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করলেও এখনো নেই একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। 2023 সালে 50 শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হলেও 5 একর জমির উপর সেই কাজ এখন থেমে আছে। 50% বেশি কাজ শেষ হওয়ার পর 2024 সালের মাঝামাঝি কাজটি বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্পের অপারেশন প্ল্যান স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে আবারও কাজ শুরু হবে। খুব দ্রুতই হয়তো অপারেশন প্ল্যান অনুমোদন হবে। অনুমোদন হলে আমরা বাকি কাজ শেষ করে একটা ফাংশনাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র রাঙ্গাবালীবাসীকে উপহার দিতে পারবো।
নদী ও সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। যোগাযোগ বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষের জন্য নেই কোনো স্বাস্থ্য কমপ্লেক্স, নেই কোনো এমবিবিএস ডাক্তার। তাই উন্নত চিকিৎসার জন্য দিতে হয় আগুনমুখা নদী পারি। আর এজন্য শেষ ভরসা স্পিডবোট কিংবা লঞ্চ। কিন্তু সন্ধ্যার পরে সেই সেবাটুকু বন্ধ হয়ে যায়, যার কারণে প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে আছে এই দ্বীপের মানুষ। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালী, পটুয়াখালী। সুনামগঞ্জের শান্তিগঞ্জের সাংহাই হাওরে ফসলের জমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলছেন, হাওরের মাঝখান দিয়ে এভাবে সড়ক হওয়ায় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে ফসলের জমির ক্ষতি হচ্ছে। এতে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। হাওরের বুক চিরে চলছে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ, আর দুই পাশে ফুটে উঠছে সবুজ ফসলের অসহায়ত্ব। এই চিত্র সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের, যেখানে ৪ কিলোমিটার লম্বা রাস্তার কাজ চলছে। কৃষকরা বলছেন, হাওরের মাঝে দিয়ে এভাবে সড়ক হওয়ায় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে বিপুল পরিমাণ ফসলি জমির ক্ষতি হচ্ছে। এতে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। উজানে দেখা দেবে জলাবদ্ধতা। আমরা ফসল আদি ও নষ্ট হল, ফসলের জমি নষ্ট হল, এই ধান খাইতে সড়ক ফলাইতেছে, যে অনেক জায়গা নষ্ট হইতেছে। বাইরে থেকে এনে মারি এনে পড়তো, মানে তার সাইড বাই সাইড তুলে, এটা তো আমরা জানলাম না। সাইড বাই সাইড মানে মারি হারে, তার আগে মালিক হয়তো এটা তো জানে না, স্ট্যান্ডার্ড আসিল না তার, কারণ তারা সাইড বাই সাইড করে নিকে তো হয় না সাইড। কৃষকরা আরও জানান, গত বছর কাজের শুরুতেই তারা বাধা দেন, পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের হুমকিতে তারা পিছিয়ে যান, যে কারণে তারা কোনো ক্ষতিপূরণ পাননি। প্রয়োজনীয় একটা রাস্তা আর ফসলীয় জমির যদি 16 আনা ফসলীয় জমির ক্ষতি করিয়া এই রাস্তাটা আরম্ভ করা হয়েছে। এতে দেখ অবরুদ্ধ হইতে হয়েছে। বিভিন্ন সংগঠনের নেতারাও বলছেন, এমন সড়ক হলে হাওরের জীব বৈচিত্র্য, কৃষি ও কৃষক হুমকির মুখে পড়বে। তো এই রাস্তা তৈরি করতে গিয়ে যে আমাদের যে ফসলের যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু আমাদের কৃষকদের ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুমোদিত প্রকল্পে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই, তবে কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন। কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় এই সড়কের কাজ হচ্ছে, যার নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। আব্দুল্লাহ মামুন, ৭১। দর্শক, এ বিষয়ে জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, প্রতিবেদন থেকে যেমনটি জানছিলাম, ফসলি জমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক। এই নিয়ে কৃষি বিভাগ কি বলছে? এছাড়া প্রশাসন থেকে কারা এটির অনুমতি দিলেন, স্থানীয়রা কি বলছেন, জানাবেন আমাদের। যেমনটা প্রতিবেদনটিতে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক আমার পেছনের যে সড়কটি সেটি হচ্ছে এই সাংহাই হাওরের বুক চিরে যে সড়কটি কাজ চলছে এখন বলতে যা এই সড়কটি যখন আসলে গণমাধ্যমে প্রচার হয়ে আসছে, তখন এর কাজটি বন্ধ রেখেছে যেই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট যেই তদারকি প্রতিষ্ঠান। জানিয়ে রাখি, এই সড়কটি কিন্তু ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে জাইকা এই কাজটি করছে এবং প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই সড়ক আসলে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার একেবারে গ্রামের মধ্য দিয়ে যাওয়ার জন্যই মূলত এই সড়কটি করা হয়েছে। আসলে অভিযোগ রয়েছে, এর পার্শ্ববর্তী হাসনাবাদ এলাকা থেকে যাওয়ার জন্য বিকল্প সড়ক থাকার পরও কি কারণে আসলে এই সড়কটি করা হচ্ছে, এটি যে এমন প্রশ্ন। পাশাপাশি কিন্তু স্থানীয় কৃষকরা বলছেন যে এই সড়ক হওয়ার কারণে কৃষকদের যে জমি নষ্ট হচ্ছে, পাশাপাশি জল যে জীববৈচিত্র্য আছে সেটি কিন্তু নষ্ট হচ্ছে, হাওরের প্রকৃতি পরিবেশের ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগ বলছে এতে আসলে কৃষকের ধান নষ্ট হচ্ছে। এই অভিযোগের পরেই কিন্তু এখানে কিছুদিন আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আসছিল এবং তারা এটি নিয়ে বলছেন তারা আসলে গবেষণা করবেন আরো, এবং পাশাপাশি এই যে ক্ষতিপূরণের কথা আসছে, কৃষকদের ক্ষতিপূরণ দেয়া যায় কিনা এই জন্যই কিন্তু আসলে বরাদ্দের ব্যাপারটা নিয়ে তারা আরো কথা বলবেন। আমি যদি আপনাকে জানাই, আসলে কৃষক এবং কৃষি সংগঠন
সংগঠন হাওর বাঁচাও আন্দোলন থেকে বলা হচ্ছে এটি প্রতিবেশের জন্য এই সড়ক ক্ষতিগ্রস্ত হবে এবং হাওরের কৃষকদের যেভাবে উজানে যারা জমি করবেন তারা জলাবদ্ধতা আক্রান্ত হবেন, পাশাপাশি বন্যায় আক্রান্ত হতে পারেন এবং মাছের যে অবাধ বিচরণ সেটি বিনষ্ট হবে। তো এই ছিল সুনামগঞ্জের এই হাওরের বুক চিরে যে সড়ক, সেটি সর্বশেষ খবর। তিশা। শহীদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সুনামগঞ্জে, সেখানে আপনার মাধ্যমে জানছিলাম ফসলি জমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক, সে বিষয়ে যাচ্ছি পর সংবাদে। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকার ঝিলিম ইউনিয়নে গভীর রাতে এক অদৃশ্য দূষণের খেলা চলছে। আতাহার এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন রাতে পোল্ট্রি ফার্মের লোকেরা ট্রাক ভর্তি মুরগির বিষ্ঠা সহ অন্যান্য বর্জ্য এবং রাইস মিলের ছাই ফেলে যাচ্ছে। এতে একদিকে নষ্ট হচ্ছে কৃষি জমি, অন্যদিকে দুর্গন্ধে এলাকার পরিবেশ অসহনীয় হয়ে উঠছে। একে শ্রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার প্রধান কৃষি অঞ্চল ঝিলিম ও তার আশেপাশের ইউনিয়ন, অথচ সেখানে প্রতিদিন শহরের নয়াগোলা, জামতলা ও নয়ানগর শিল্প এলাকার পোল্ট্রি ফার্ম ও রাইস মিলগুলো থেকে বর্জ্য এনে রাস্তার পাশে ফেলে যায়। এতে জমির ফসল নষ্ট ও মাটির উর্বরতা কমে যাচ্ছে, বদলে যাচ্ছে পানির রং। এই রাস্তার পাশে এই পোল্ট্রির এই আবর্জনাগুলো ফেলা হচ্ছে, আমাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে। এমন গন্ধ করছে টিকা যায় না, যখন যেটা বাতাস বইছে সেখানে একেবারে লাগছে লাখের মধ্যে ঢুকে টিকা যায় না একেবারে। শুধু দুর্গন্ধই নয়, আশেপাশে ফেলে রাখা ছাইয়ের কারণে গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে এই পথ ব্যবহারকারীদের। এমন করে ছাই ফেলেছে, বাতাসে চোখ মুখ উড়ে যখন আসছে চোখ মুখ কানা হয়ে গেছে, চোখ ধরেন কি ঢুকিয়েছে, ছায়ের চোখ ঢুকিয়েছে, খচখচ খচখচ করছে। কৃষকদের অভিযোগ, শিল্প বর্জ্যের স্তূপ বাড়তে বাড়তে কৃষি জমির আয়তন ছোট হয়ে যাচ্ছে। ছাই ফেলছে, ছাই পোল্ট্রির গু ফেলছে, আপনার জমি নষ্ট হয়েছে, জমি খাটো হয়েছে। কে ফেলছে, কাবা ফেলছে এটা আমরা বলতে পারছি না, কিন্তু এগুলো কি প্রশাসন দেখার দায়িত্ব নয়? স্থানীয় সরকার আইন 2009-এর ধারা 59 অনুসারে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হচ্ছে পরিবেশ রক্ষা করা, অথচ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আমার মেম্বার, চৌকিদার আর কেউ কিছু বলেনি আমাকে। তাহলে জানলে ব্যবস্থা নেবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা তো নিবই আমি। এলাকার মানুষের এই দুর্গতির কথা জানালে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কোনো শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য যত্র ফেলার কোনো আইনগত অধিকার নেই বা কোনো আইনগতভাবে কেউ যত্র ফেলতে পারবে না। আমরা এটা যথাযথ ব্যবস্থা নেব এবং রাতে যেহেতু তারা এই কাজটি করছে, তো সেইভাবে তাদেরকে যেভাবে যাতে ট্রেস করা যায় এবং তারা যেন এই কাজটা করতে না পারে। ফৌজদারি দণ্ডবিধির 268 ও 277 ধারায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ তৈরি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং দোষীদের জরিমানা বা কারাদণ্ড হতে পারে। শারমিন স্বপ্না, 71। দর্শক, এ বিষয়ে জানাতে আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একে রোকন। রোকন, আপনার কাছে জানতে চাই, জেলা প্রশাসন কেন এতদিনেও কোনো পদক্ষেপ নেননি? সচেতন মহল কি বলছে? আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বরেন্দ্র যে এলাকা, যেখানে আমাদের ধান সহ বিভিন্ন ফসল উৎপন্ন হয়, মূলত এই জায়গায় পোল্ট্রি যে বর্জ্য সেগুলো এবং ছাই ফেলা হচ্ছে। এবং এ বিষয়ে আমরা যখন ধারণ করছিলাম ভিডিওগুলো, তখন কিন্তু জনগণের মধ্যে এক ধরনের হতাশা লক্ষ্য করেছি এবং জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউই কিন্তু, আমরা যখন বক্তব্য নিতে গেছি তখন পর্যন্ত তারা কেউই কিন্তু বিষয়টা জানতেন না। দুঃখজনক হলেও সত্য, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে আমরা যখন ভিডিও ধারণ করেছি তারপর বিষয়টি প্রচার হলে কিন্তু সেগুলো ফেলা বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে রাস্তার পাশে যে জায়গাগুলো রয়েছে, যে পানি সরবরাহের যে ড্রেন, সে ড্রেনের পাশে, সেচ প্রকল্পের ড্রেনের পাশে যে জায়গাগুলো রয়েছে গর্ত, সেখানে কিন্তু এখনো বেশ কিছু বর্জ্য পড়ে রয়েছে। তবে এই বর্জ্য কিন্তু নতুন করে আর ফেলা হয়নি। যখন আমরা এই ভিডিওগুলো ধারণ করেছিলাম তারপর থেকে কিন্তু যারা রাতের অন্ধকারে শিল্প বর্জ্য ফেলে আসছে তারা কিন্তু আর এই
এলাকায় ফেলতে আসেনি বা ছাইও আর নতুন করে ফেলা হয়নি। মূলত বরেন্দ্র এলাকার ঝিলিম ইউনিয়নের 3 থেকে 4টি স্পটে যে ক্ষেত রয়েছে সে ক্ষেতের পাশে ছাইগুলো ফেলা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের আমরা কথা বলেছিলাম সেই এলাকার কৃষকদের সাথে, তারা কিন্তু বলছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে প্রশাসনকে দেখা যায়নি। আমি কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন এবং যারা পরিবেশ নষ্ট করার জন্য যে বর্জ্য ফেলছে, মুরগির বিষটা ফেলছে, সেগুলো বাইরে থেকে ট্রাকে করে নিয়ে ফেলা হচ্ছে এবং মূলত রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে ফেলা হচ্ছে। এই বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং যে এরকম আমরাও আশা করছি প্রশাসন নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কেস রুকনের সাথে। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে 1,07,00,000 টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কাস্টমস প্রতিনিধি, বিমান বাহিনী টাস্ক ফোর্স ও NSI কর্তৃপক্ষ যাত্রী মোহাম্মদ মুকসুদ আহমেদের লাগেজ তল্লাশি করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, তল্লাশির সময় যাত্রীর হাতঘড়ি চেইন আকারে, মোবাইল অ্যাডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর থেকে লুকিয়ে রাখা বিভিন্ন আকারের স্বর্ণ পাওয়া যায়। পরে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ঈদ বোনাস সহ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। নগরের মোগরখাল এলাকার টিএনজেড গ্রুপের কারখানায় আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের আহ্বানে সোমবার এই সমাবেশ হয়। কারখানা সংলগ্ন বালুর মাঠে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে টিএনজেড গ্রুপের কারখানা শ্রমিক সহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিকরা জানান, ঈদের আগে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে তাদের আন্দোলন চলছিল। এ সময় শ্রমিক কর্মচারীদের মাত্র 9,100 টাকা করে পরিশোধ করা হয়, কিন্তু বাকি বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। তাই তারা আবারও আন্দোলনে নেমেছেন। সমাবেশে অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। লালমনিরহাট মোগলহাট সড়কটি সংস্কারের দাবিতে অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার মোগলহাট ইউনিয়ন পরিষদের সামনে গ্রামবাসীরা এই কর্মসূচি করে। এ সময় তারা অভিযোগ করেন, সড়কটি দীর্ঘ 4 বছর ধরে ভাঙচুর অবস্থায় পড়ে আছে। এতে দুর্ঘটনার শিকার হচ্ছেন নানা বয়সী মানুষ। এটি সংস্কারের দাবিতে বারবার অভিযোগ জানিয়েছেন তারা, কিন্তু স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেননি। তাই বাধ্য হয়ে তারা সড়কটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করে। দ্রুত সড়কটি সংস্কার না হলে বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেয় গ্রামবাসী। আধুনিকার সাথে খাপ খাইয়ে পরিবর্তন এসেছে মৃৎশিল্পীদের জীবন জীবিকায়। তাই সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও বাংলা নববর্ষকে ঘিরে বেশ ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার মৃৎশিল্পীরা। চাহিদার প্রতি লক্ষ্য রেখে তৈরি করছেন মাটির নানান তৈজসপত্র। তবে কারিগররা জানান, একে তো উপকরণের দাম বেড়েছে, তার উপর চাহিদা কমে গেছে। তাই এখন পেশা ধরে রাখাটাই কঠিন। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তনের কারণে মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি নানান রকম আধুনিক সামগ্রী। যে কারণে চাহিদা কম, কাঁচামালের দুষ্প্রাপ্যতা ও চড়া মূল্যের পাশাপাশি পুঁজির অভাবে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। তবে ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমরাইলকান্দি, ভাদুঘর, কাঞ্চনপুর সহ বিভিন্ন এলাকার 8 থেকে 10,000 পরিবার এখনও এই ঐতিহ্য আঁকড়ে আছেন। আসছে বর্ষবরণকে ঘিরে কাজ করছেন দিনরাত। এই মাটিগুলা মাল বানে এখন আমাদের পোষে না, এখানে রেডিমেড নকশা মাল বাইরে আমাদের হাতের মালগুলা চাহিদা কম। মাটি কাম টুকটাক করে যারা বুড়া আছে সেরা করলে কোনো ফায়দা নাই। আগে একটু বালিয়া ছিল, অনেকটা খুব মন্দা, কিন্তু চাহিদা হইলে কি কাম হবে। কিন্তু আমরা মাটির মাল দাম বাড়াতে, মাটির দাম বাড়াতে, লাকড়ির দাম বাড়াতে আমরা গিয়ে এগুলা বানায় কোলাইতে পারতেছি না। কারিগররা জানান, একে তো উপকরণের দাম বেড়েছে, তার উপর চাহিদা কমে গেছে। এখন এই পেশা ধরে রাখাটাই বেশ কঠিন। মাটি মনে করেন আগে আমরা কিন্তু এক বোঝাই মাটি, যেমন 4 জন 5 জনে যে এক বোঝাই, মানে 5,000 ইটের সমপরিমাণ যে মাটি আনতাম আমরা হইলো 1500 টাকা, মানে এটা লাগে 7,000 টাকা।
তো এইরকম অনেক খরচ তো অনেক বেড়ে গেছে, মালের দাম চাহিদাও তো বাড়ছে, বাড়লো মানে ওইটার সাথে গিয়ে পুষাইতে পারে না। ফ্রি মাটি এনে কাজ করছে, কিন্তু অনেক বিলের থেকে মাটিও দেয় না কেউ। তারপর তো যারা জমিন তারা মাটি আমরা দেয় না, ওই মাটিগুলো বিক্রি করে দেয় বিক্রি। আর আমরা আগে দিত আমরা মাটি না, ওই তখন আমরা কাজ করলে আমরা গিয়ে পড়তা পড়তাম। চাহিদার প্রতি লক্ষ্য রেখে তৈরি হচ্ছে বিভিন্ন রকম পুতুল, ফুলদানি, রকমারি ফল, হাড়ি, ব্যাংক, হাতি ঘোড়া সহ নানান খেলনা। শাকিলা শম্পা, ৭১। পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখীর বাকি আর মাত্র কয়েকদিন, তবে এরই মধ্যে গ্রামে গ্রামে শুরু হয়েছে বৈশাখী আমেজ। উৎসবকে কেন্দ্র করে বসেছে বৈশাখী মেলা, পাড়ায় মহল্লায় রয়েছে খেলাধুলার আয়োজন। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। চাকমা সম্প্রদায়ের বিজু, মারমাদের সাংরাই আর ত্রিপুরাদের বৈশু, এই নিয়ে বৈশাখী পাহাড়ের প্রাণের উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে বইছে খুশির আমেজ। উৎসব উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হয়েছে 4 দিনের বৈশাখী মেলা। মেলায় প্রতিদিনই থাকছে বিভিন্ন জাতিগোষ্ঠীর নাচ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেইন বুনন বা কোমর তাঁত প্রতিযোগিতা, ত্রিপুরাদের গড়াইয়া নৃত্য, মারমাদের পানি খেলা সহ বিভিন্ন আয়োজন। আর এই আয়োজনে অংশ নিচ্ছেন নানা বয়সী মানুষ। আমি এখানে নাচ করতে আসছি, বৈশাখী উপলক্ষে আমি এখানে একটা মারমা নাচ দিব। এটা আমাদের বাইরে আমাদের আলামার, এটা আমি প্রতি বছর বানাই। আমাদের মধ্যে হচ্ছে 22 তাল, তো 22 তালের অনুসারে হচ্ছে যে আমরা দোল বাজিয়ে দোলের সাথে সাথে হচ্ছে যে আমরা গড়িয়া নৃত্যটা করে থাকি। এই দিনে আমরা অনেকজনের সাথে পানি খেলা খেলি এবং অনেক আনন্দ করি। মেলার দোকানগুলোতে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মিলছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার। এছাড়া প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য রক্ষায় এই মেলার আয়োজন জানান আয়োজকরা। আশা করা যায় আমাদের উদ্যোগে আয়োজিত এই সামাজিক উৎসবটি অত্যন্ত আকর্ষণীয় হবে, উপভোগ্য হবে। আপনাদের সকলকে আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। সাংস্কৃতিক আয়োজন ছাড়াও বৈশাখী উপলক্ষে জেলার বিভিন্ন গ্রামে, পাড়া মহল্লায় রয়েছে নাদের খেলা, ঘিলা খেলা, বাঁশখরম দৌড় সহ বিভিন্ন খেলার আয়োজন। মনিরা গাজরি, ৭১। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।